নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার, ঘড়িতে এখন বাজে সকাল ৭টা মতো। এই যে কলা গাছটা পড়ে আছে, এটা এখন গুড্ডির বাপি কাটলো সকালবেলায়। একটা মোচা পড়েছিল গাছটায়। রোজই এদিকে আসা হয় নোংরা টোংরা ফেলতে, তরকারির খোসাগুলো ফেলতে, কিন্তু আমার খেয়াল করিনি গুড্ডির বাপির চোখে আবার ঠিক পড়েছিল। এখানে তো অনেক বড় বড় গাছ ছিল, আম, কদম, নারকেল, বাতাবি লেবু সবই কাটা পড়ে গেছে। এই যে মোচাটা, কি বড় মোচা, গব্ব মোচা, কলা ছড়িয়েও পড়েছে। দাঁড়ান, আগে চাটা খেয়ে নিই, তারপর এটাকে বানাতে বসবো। বিচি কলার মোচা তো খেতে খুবই ভালো হয়। এই যে দেখুন, কলাগুলোই বানিয়েছি প্রথমে। মোচা তো ভেতরে আছে, কলাগুলোতেই মনে হচ্ছে অনেক দিন হয়ে যাবে। দুটো টমেটো ছিল, তাই ভাবলাম ওটারই চাটনি করি, খাবো তো একবেলায়। রাতে তো গুড্ডির বাপি কলকাতায় যাবে, আর কাল রবিবার, কাল তো সারাদিনই নেমন্তন্ন। বোনের মেয়ের মুখে প্রসাদ, সেটাখানেও নেমন্তন্ন আছে। আবার সেদিন তো ছোদ্দিদা এসেছিল, আপনাদের তো বলা হয়নি যে ছোদ্দিদার নাতি ছেলের জন্মদিন, তাই নেমন্তন্ন করতে এসেছিল। দুটো অনুষ্ঠান তো একই দিনে, আবার দুটোই দুপুরবেলায় পড়েছে। তবে ছোদ্দিদা অবশ্য বলে গেছে যে বোনের বাড়িতে জানি যেতে হবে, আমার বাড়িতে রাত্রে গেলেও চলবে। আমার বাড়িতে রাত্রে হলেও কিন্তু যাবি, কোনো ব্যাপার না, তুই বোনের বাড়ির থেকে সেরে রাত্রে আমার বাড়ি যাস। তাই এবারে কাঁকরোল ভেজেছি, একটু আলু পটলের রসা করব, আর একটু টমেটোর চাটনি হয়েছে, আর ওদিকে একটু মোচার ঘন্ট করব। ছোদ্দিদা সেদিন নেমন্তন্ন করতে এসেছিল ঠিকই, তবে 1 মাস আগে থেকেই কিন্তু আমাকে ফোনে বলে রেখেছে যে আমার বাড়িতে অনুষ্ঠান, তোকে কিন্তু আসতেই হবে, সকাল থেকে আসবি, সকাল থেকে থাকবি, আনন্দ করবি। তা আমিও বলেছিলাম যে ঠিক আছে যাব। বোনের বাড়ির তারিখটা আমি আবার ঠিক জানতাম না যে ওটাও একই দিনে পড়েছে। তাই ছোদ্দিদারটাই ভেবেছিলাম যে যাব দুপুরে, আর বোনের ওখানটায় না হয় রাত্রে যাব। তাই ভাবলাম কি বোনের মেয়ের মুখে প্রসাদ, সেই সময় তাই যদি একটু পাশে না থাকি কেমন হয়। তাই ভাবলাম আবার বোনের বাড়িতেই দুপুরে যাব, আর ছোদ্দিদার ওখানে রাত্রে যাব। বোনরাও শুনছি রাত্রেই যাবে, দেখি যদি একসাথে যাওয়া হয়। বোনের বাড়িতে তো আবার মাও আসবে, বাবা আসতে পারবে না, মা আসবে। তা মাকে যদি আবার রাতটুকু ঠেকিয়ে রাখতে পারি, তাহলে ভাবছি সবাই মিলে রাত্রেই ছোদ্দিদার ওখানে যাব। আমার এই ছোট দাদু, মানে আমার মায়ের ছোট মামা, ভীষণ ভালো মানুষ ছিল জানেন, ভীষণই ভালো মানুষ। এরকম মানুষ খুব একটা দেখাই যায় না। করোনার সময় ওই দাদু আবার মারা যায়। এত ভালোবাসতো আমাদের যে এখনও আমরা দাদুর কথা বাড়িতে বলা বলি করি, ভীষণ ভালোবাসতো আমাদের। পটল ভেজে তুলে রেখেছি, এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে কষিয়ে জল ঢেলে দেবো। আমার বোনের মেয়েটা সেদিনকে যেন হলো, দেখতে দেখতে দেখুন 4-5 মাস হয়ে গেল, দিন যায় কিভাবে জলের মতো। এই বোনের বিয়েই হলো সেদিনকার কথা। গত বছর বিয়ে হয়েছে, প্রায় 1 বছর হলো বোনের বিয়ে। এর আগে আমার আরেকটা চ্যানেল ছিল, সেখানে আবার বোনের বিয়ের ব্লগগুলো সব দিয়েছিলাম, কিন্তু বিশেষ কারণে আবার চ্যানেলটা বন্ধ হয়ে যায়। যদি আমার কাছে ভিডিওটা থেকে থাকে, তবে আমি আপনাদের সাথে আবার নিশ্চয়ই তা শেয়ার করব। গুড্ডি যখন হয়, ওর মাথায় প্রচণ্ড চুল ছিল জানেন। হসপিটালে হয়েছেও, হসপিটালে আশপাশের বেডে সবাই তো দেখে অবাক, এত চুল ছিল ওর মাথায়। কিন্তু মেয়েটার চুলগুলো আস্তে আস্তে সব নষ্ট হয়ে গেল। ভাবছি ওর মাথায় আজকে একটা তেল বানিয়ে মাখাবো। চলুন আপনাদের একটা পাতা দেখাই, এখানেই হয়ে আছে ঘাসের মধ্যে। এই যে দেখুন, ছোট ছোট সাদা সাদা ফুল হয়েছে গাছে, এগুলোকে বলে কেশরী পাতা। এই যে দেখুন, বেশি হয়নি, 2-4টে গাছ হয়েছে এখানে, হঠাৎ সেদিন চোখে পড়লো। এগুলোকে বলে কেশরী পাতা। আমরা যখন ছোটোবেলায় ন্যাড়া করতাম, তখন মা মাঠ থেকে খুঁজে নিয়ে এসে এগুলোকে বেটে রস করে মাথায় লাগিয়ে দিত। যতদিন না চুল উঠছে মাথায় একটু, ততদিন পর্যন্ত ওই ন্যাড়া মাথায় এগুলো লাগাতে থাকতো। এইগুলো রস যেমন কালো হয়, আবার মাথায় দিলে মাথাও বেশ ঠান্ডা হয় জানেন। গুড্ডি ঠান্ডা লেগেছে ঠিকই, তবে অনেক দিন থেকেই ভাবছি দেবো দেওয়া হয়ে উঠছে না। তাই ভাবলাম আজকে বেশিক্ষণ মাথায় রাখবো না, অল্প একটু রেখে তারপর স্নান করিয়ে দেবো। এই যে দেখুন, বেশি হয়নি, 3-4টেই গাছ। তা বাড়িতে যখন হয়েছে দেখলাম, আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম গুড্ডির মাথায় একটু লাগিয়ে দিই। এই যে তুলসী গাছের মধ্যে হয়েছে, খুঁজে পাওয়াই মুশকিল। দাঁড়ান দেখি আর আছে কিনা। না, আর চোখে পড়ছে না, আর বোধহয় নেই। এইগুলোকেই ভালো করে ধুয়ে ছেঁচে রস করতে হবে। এই যে কয়টুকু হয়েছে দেখুন, যেটুকু হয় আর কি। মেয়েটার মাথায় কেন যে এত চুল কমে গেল, খুব পাতলা হয়ে গেছে মাথার চুলটা। এতে নাকি চুল ঘনও হয়। বাজারে যেসব মেহেন্দি, তারপর চুল কালো করার কিংবা চুল ভালো করার যেসব তেল পাওয়া যায়, সেগুলোতে এসব প্রাকৃতিক জিনিস দিয়েই করে। তাই ভাবলাম এটাও একটু পেয়েছি যখন, গুড্ডির মাথায় আজকে একটু লাগিয়ে দেবো। আর কালকে রাত্রে একটু মেথিও ভিজিয়ে রেখেছিলাম, বেশি তো হয়নি, তাই ভাবছি যেটুকু পাওয়া যায় একদম রসটাকে নিংড়ে নিতে হবে। এদিকে তো খুব একটা এইসব পাতা দেখাই যায় না, আমাদের বাড়ি তো গ্রামে, ওখানে আবার সামনের মাঠে এইসব গাছ খুব হয়ে থাকে। কত রকমের প্রাকৃতিক গাছ দেখা যায় জানেন ওখানে চারপাশে। এই কেশরী পাতা, কালো মেঘের পাতা, থানকুনি পাতা, যারই এরকম কোনো পাতার দরকার হয়,
অনেকে তো থানকুনি পাতা চিবিয়ে জল খায় সকালে খালি পেটে, তাই এরকম চলে যায় মাঠে একটু খুঁজতে, আশেপাশে খুঁজলেই পাওয়া যায়। এই যে একটু মেথি ভিজিয়ে রেখেছিলাম, তবে বাটাবাটি করার আর সময় নেই। এইটাকে হাত দিয়ে যে একটু না হয় চটকে নিই, সেটার রসটা একটু এর মধ্যে দেব। মেথি তো জানেনই যে চুলের জন্য কত উপকারী, চুলের গোড়া শক্ত করে, তাই ভাবলাম একটু মেথিও দেবো এর সাথে। আর নেবো একটু নারকেল তেল। এতটা মেথিও দেবো না, আর মেথি এবার বাটলে না সেগুলো খুব বিজলে টাইপের হয়ে যায়, তাই ভাবছি যে বাটবো না, সামান্য যে জলটুকু পাওয়া যায় সেইটুকুই দেবো। আর একদিন রেখে দেবো ওইটুকু, আমি না হয় মাথায় দিয়ে ফেলবো। প্রতিদিন স্কুল থেকে এসে দেখি ভীষণ টায়ার্ড হয়ে যায়, আর এইসব কিছু করারও এনার্জি থাকে না। তাই দেখলাম আজকে শনিবার বাড়িতে আছে, অমনি ভাবলাম আজকে দিনটা একটু মাথায় দিয়ে রাখি এটা। এই যে দেখুন খুব একটা বেশি রস হয়নি, ওই জন্য ওর মাথায় যেটুকু তেল লাগবে একটু তেল মিশিয়ে নিলাম, ব্যাস। এবার এটাকে ওর মাথায় খুব ভালো করে মালিশ করে দেবো। তুই কি করছিস এখানে? পাতুল খেলছি। হ্যাঁ, দাঁড়াও, জিনিস বানাচ্ছি। কি বানাবি? বানাবো। এটা দিয়ে আবার কিছু বানানো যায়? বানা যাবে। বানাচ্ছি না, মালা বানাবো। এটা দিয়ে মালা? হ্যাঁ, এই দেখো। আচ্ছা, এটা দিয়ে নে মাথায়, তারপর বসে বসে তুই মালা বানা। এটা যদি এখন তোর মাথায় দিয়ে দিই, পুজোর আগে দেখবি তোর চুল 1 হাত লম্বা হয়ে গেছে। কেন? হুম, কেন, কিভাবে? এটা দিলেই মাথায় চুল লম্বা হয়ে যাবে। আয়, চলে আয়। না বাবা, আমি ওই হেয়ার কাট শ্যাম্পু দেবো। কোনো কিছু মাখাতে গেলে আবার দেখি বেশ চুপ করে বসে থাকে, আসলে সাজতে ভালোবাসে তো, ভাবে বোধ হয় পার্লারের মতো একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, তাই আবার এইসব করতে দেখি বেশ ভালোবাসে। খুব ঠান্ডা লেগেছে, দিতে প্রথমে ভয়ই পাচ্ছিলাম যে মেথি ঠান্ডা, তারপরে কেশরি পাতার রসটাও ভীষণ ঠান্ডা, আমার দেওয়াটা উচিত হবে কি না। তারপর ভাবলাম যখন মেথিটা ভিজিয়েই ফেলেছি একটু দিয়েই রাখি, বেশিক্ষণ না হয় থাকবে না, অল্প একটু রেখেই স্নান করিয়ে দেবো। আমি যখন হই তা আমার মা গল্প করে আমার মাথায় নাকি একদম চুল ছিল না, তা মা তো ছোটোবেলায় দেখেছি খুব এইগুলো করে দিতে, তাই ভাবলাম গুড্ডির জন্য আমিও করে দিই। প্রথমে তো চুলের জন্য বেশ নিশ্চিন্ত ছিলাম যে যাক আমার মেয়ের মাথায় বেশ ভালো চুল হয়েছে, কিন্তু তারপর দেখলাম হঠাৎ করে চুলটা খুব পাতলা হয়ে গেল। এর আগে একবার আমি একটা তেলও বানিয়ে রেখেছিলাম ওর জন্য ঘরে, নারকেল তেলের ভেতর পেঁয়াজ আর কালো জিরে দিয়ে খুব ভালো করে ফুটিয়েছিলাম, যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল লাল হচ্ছে। তারপর সেই তেলটাকে ঠান্ডা করে কাঁচের শিশিতে রেখে দিয়েছিলাম, তারপর সেই তেলটাও মাঝে মাঝে লাগিয়ে দিতাম। উপকার কিছু বুঝতে পারছি না, তবে ওই মনের শান্তি, চেষ্টা তো করতে হয়। ফাঁকা ফাঁকা দাঁতের যে চিরুনিগুলো হয়, এবার ওটা দিয়ে একটু আঁচড়ে দেবো ভালো করে, যাতে চুলের সমস্ত গোড়ায় গোড়ায় চলে যায় তেলটা। সানভিতে চলে এসেছে, আর গুড্ডিরও স্নান হয়ে গেছে। দেখুন স্নান করে উঠেই কেমন একটা ভালো জামা নিজেই বার করে পরে নিয়েছে, গলায় আবার একটা ব্যাগ ঝুলিয়েছে, সাজুগুজু করার মাস্টার একদম, জানেন। প্রত্যেক দিন স্নান করে উঠেই একটা নতুন জামা পরার বায়না। বর্ষাকাল তো, তাই ভাবলাম একটা ব্যাঙ আঁকায় ওদের আজকে। বেশি কিছু না, কয়েকটা ওভাল দিয়ে এই ব্যাঙের ছবিটা তৈরি হয়ে যাবে। সানভি করো তো দেখি, তুমি পারো নাকি? ব্যাঙ আঁকতে গিয়ে দেখছি আমার নিজেরটাই একটা ব্যাঙ হয়ে গেছে, ব্যাঙের মতো লাফাতে শুরু করেছে, এত দুষ্টু হয়েছে। চলুন, ওদের আঁকা মোটামুটি হয়ে গেছে, আমি লাস্টে একটু শেডটা একটু ঠিক করে দেখিয়ে দিচ্ছি। এবার গুড্ডিকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াতে হবে। বিকেলে তো আবার নাচের ক্লাস আছে, একটুখানি না ঘুমালে সন্ধ্যাবেলায় খুব কান্নাকাটি করে। গুড্ডি বাপি এখন দোকান থেকে বাড়ি ঢুকেই এই প্যাকেটটা আমার হাতে দিয়ে বললো কাকিমণি নাকি ডেকে দিয়েছে ওকে, বলেছে দোকান থেকে বাড়ি আসার সময় নিয়ে আসতে, তাই আবার এখন নিয়ে এসেছে। দেখছি মনে হচ্ছে খাবারের প্যাকেট রয়েছে সব। দাঁড়ান, আর একটা কি আছে, ও একটা বিস্কুটের প্যাকেট, এটা বোধহয় গুড্ডির জন্য পাঠিয়েছে। এই বিস্কুটের প্যাকেটটা এখন নতুন লাগছে, কোনোদিন দেখিনি এই নামটা, স্নোকিজ। কি সুন্দর না, চকলেট বিস্কুট মনে হচ্ছে। গুড্ডি তো দেখলে খুবই খুশি হবে। দাঁড়ান, খাবারটার মধ্যে দেখি কি আছে। বাবা, খাবারের থেকে তেল বেরিয়ে গেছে মনে হচ্ছে প্যাকেটের গায়ে, এটা রান্নাঘরে নিয়ে গিয়েই খুলতে হবে। চলুন রান্নাঘরে নিয়ে গিয়ে তারপর খুলি। এই যে আমসত্ত্ব পাঠিয়েছে গুড্ডির জন্য, এর আগেও একবার পাঠিয়েছিল, গুড্ডি রোজ খেতো একটা করে, সেটা শেষ হয়ে গেছে, সেটা শুনেই মনে হয় আবার পাঠিয়েছে আজকে। খুব ভালো হয় এই আমসত্ত্বগুলো খেতে, কি পাতলা পাতলা। এটা অবশ্য আমি খাই না এক টুকরোও, ওর জন্যই রেখে দিই। ও ভাত খেয়ে উঠে যখন ঝাল লেগে যায় তখন এক টুকরো আবার মুখে দেয়। পাঠিয়েছে পনিরের রসা, আর এদিকে পাঠিয়েছে মিষ্টি কুমড়োর ডগা। আজকে সকালবেলাতেই কাকিমণির জন্য একটা মিষ্টি কুমড়োর ডগা কেটে আমার গাছ থেকে পাঠিয়েছিলাম।
গুড্ডির পাপিকে বলেছিলাম যে যাও দিয়ে আসো। কাকিমণিকে অবশ্য বলেছিলাম যে আমার জন্য পাঠাতে হবে না, আমি নিজেও একদিন রান্না করে খেয়েছি, বেশ ভালো হয়েছিল। কাকিমণি না হলে রান্না করলে আমার জন্য পাঠিয়ে দেবে আমি জানি, তা বারণ করেছিলাম, তাও দেখছি আবার পাঠিয়ে দিয়েছে। আসলে কাকিমণি ভাবে আমি বোধহয় বাচ্চা নিয়ে বেশি কিছু রান্না করতে পারি না, তাই যেদিনই ভালো কিছু রান্না করে ঝামেলার রান্নাগুলো সেদিনই আবার আমার জন্য একটু করে পাঠিয়ে দেয়। ভালোই হলো, এগুলো আর আজকে কিছুই বার করব না, সব কালকের জন্য তুলে রাখবো। টিফিন কৌটো তো ধরাই আছে, এগুলোকে ঢাকা দিয়ে এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। গুড্ডির বাপি তো কলকাতায় রওনা দিচ্ছে। চলুন তাহলে ভিডিওটা আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন। নমস্কার, খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি ব্লগে।